তৃণমূলের সবথেকে বড় কর্মসূচিতে তৃণমূলের সবথেকে বড় ভাঙনের সাক্ষী থাকলো আজ রাজ্যবাসী। কটাক্ষ পাল্টা কটাক্ষের মধ্যেই আসল তৃণমূলের দাবি তুলল কালীঘাট থেকে ঋতব্রত দুই শিবিরই। এদিনই আবার দিল্লির যন্তর মন্তরে লাঠিচার্জের প্রতিবাদে পথে নামলেন রাহুল গান্ধী। জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো যে শহীদ দিবস পালনের আগেই তৃণমূল একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। শহীদ দিবস নিয়ে তিন তৃণমূলের দড়ি টানাটানি একেবারে স্পষ্ট দেখা গেল। একই সঙ্গে শহীদ দিবস পালন করলো কংগ্রেসও। চারটি ছবি দেখতে পাচ্ছেন, একদিকে কালীঘাট তৃণমূলের 21শে জুলাই, যেটা আজকে ক্যাথিড্রাল রোডে হয়েছে, অন্যদিকে ঋতব্রত তৃণমূলের তরফে 21শে জুলাই পালন করা হলো, যেটা মেয়র রোডে হলো, এনসিপিআই এর তরফে রাজঘাটে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো, এবং অন্যদিকে কংগ্রেসের তরফে শহীদ স্মরণ হলো শহীদ মিনারে। আজকে ঋতব্রত তৃণমূলের তরফ থেকে যে 21শে জুলাই শহীদ দিবস পালন হলো, সেখানে সরাসরি আক্রমণ করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে কালীঘাট তৃণমূলকে, এই বলে যে শহীদ দিবস রিয়ালিটি শো এর মঞ্চ নয়, সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীর মঞ্চ। আলো করে বসে থাকতেন এতদিন তারা। কি বললেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কি বলেছেন মদন মিত্র, পরপর আপনাদের সামনে রাখবো। শহীদ দিবস কোনো রিয়ালিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, যে রাজনৈতিক লোকেরা এবং সর্বোপরি শহীদ পরিবার তারা পেছোতে 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 একেবারে ব্যাকড্রপ অব্দি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। সিরিয়ালের পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে, তারা গিয়ে মঞ্চ আলো করে বসেছেন। একদিকে সংবিধান রচয়িতা কবিগুরু মহাত্মাজি নজরুল ইসলাম, অন্য কোনো ছবি নেই। আজকের এই ব্যানারটার জন্যে আমি সবার আগে যাকে কোটি কোটি সালাম জানাই, তার নাম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ, আপনি না থাকলে তৃণমূল কংগ্রেস এই চেহারা আজকে পেতে পারত না। ও লাভলি, যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন তাহলে এই যে শহীদদের পরিবারকে দেখছেন, ওরা থাকতো পিছনে, আর সামনে চকচক করছে গাল, সানগ্লাসগুলো এরম ভাবে খুলে ঘোরাতে ঘোরাতে আসছে বাংলা চলচ্চিত্রের সেলিব্রিটিরা। শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার এই গলার আওয়াজ যদি আপনার কাছে পৌঁছয়, আপনাকে সেলিব্রিটি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী কোন সেলিব্রিটি বানায়নি। যারা বানিয়েছে এই হাজার হাজার লাখ লাখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আপনাকে বাংলা সেলিব্রিটি বানিয়েছেন। তার মানে কৃষ্ণদা, এতদিন পর্যন্ত শহীদ তর্পণের নামে, শহীদ দিবসের নামে যেটা হতো সেটা হচ্ছে ক্ষমতা প্রদর্শনের মঞ্চ আর শো বিজনেসের প্ল্যাটফর্ম, যেটা আজকে হয়নি। ঋতব্রত তৃণমূলরা যেটা করেছেন বলে তারা দাবি করছেন, আজকে তারা প্রকৃত অর্থে শহীদদের তর্পণ করেছেন, তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। এতদিন সেটা ছিল না। তুমি আজকে 6টার সময় যে মুখবন্ধনী দিয়ে তোমার এই অনুষ্ঠান শুরু করলে, তোমার এই সকল প্রশ্ন বা তোমার এই অ্যান্টিসিপেশনের জবাব আজকে বাংলার মানুষ, বাংলার তৃণমূল কর্মীরা, বাংলার সাধারণ তৃণমূলের সমর্থকরা তারা দিয়ে দিয়েছে। শুধু তোমার ক্যামেরাটা মঞ্চের দিক থেকে, যে মঞ্চ নিয়ে এত অভিযোগ শুনলাম, প্রথমে ওই একজন নেতাকে, আমাদের যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে সাংসদ হয়েছেন আবার বিধায়ক হয়েছেন, ওনাকে এত মঞ্চ নিয়ে অভিযোগ করতে শুনলাম। সেই মঞ্চ থেকে যদি ফোকাসটা সরিয়ে যদি জনগণের দিকে করতে তোমার ক্যামেরা দিয়ে, এবিপি আনন্দ ছিল, আমিও ছিলাম সেই 21শে জুলাইতে মঞ্চের উপরেও ছিলাম। তো তুমি তাহলে
তৃণমূল কর্মীরা যাদেরকে নিয়ে এমনকি মদন মিত্র যেসব অভিযোগ করলেন যে কারা বানিয়েছেন নেত্রীকে, কারা বানিয়েছেন, কারা মুখ্যমন্ত্রী বানিয়েছেন, দলনেত্রী বানিয়েছেন, সেই সব অভিযোগের জবাব আজকে তৃণমূল কর্মী সমর্থকরা দিয়ে দিয়েছে। তো সুতরাং শুধুমাত্র তোমাদের যে কিন্তু একটা জায়গায় ফোকাস করতে গিয়ে আরেকটা জায়গায় ডিফোকাস করার চেষ্টা করলে তো চলবে না। সেটা হচ্ছে একটা তৃণমূল আজকে তিনটে ভাগে বিভক্ত। না, কোনো তিনটে ভাগে নয়। তৃণমূল আছে, তৃণমূলের ভিত্তি হচ্ছে কর্মী, যে কোনো দলের ভিত্তি কর্মী সমর্থক ভোটার। আজকে কর্মী সমর্থক ভোটাররা কোথায় ছিল আর কোথায় পয়সা দিয়ে 250 লোককেও এনে জড়ো করতে পারেনি, সেখানকার টেন্টম্যান এবং লাইটম্যানরাই আলোকিত করে এতগুলো চেয়ারের মধ্যে, ফাঁকা চেয়ারের মধ্যে 10টা চেয়ার বসেছিল, তাও আবার মুখটা রাস্তার দিকে এবং পিঠটা মঞ্চের দিকে। তো সুতরাং এইগুলো আজকে অ্যান্সার হয়ে গেছে। তোমরা তরজা করতে চাইছো তোমাদের, তার মানে দিনের শেষে তো এটাই দাঁড়ালো যে প্রশ্নটা কিছুক্ষণ আগে করেছিলাম যে 21শে জুলাই মানে হচ্ছে সেটা শক্তি প্রদর্শনের মঞ্চ। আজকে তো তাহলে সেটাই হলো। আমি তো বলে দিলাম মানে কার কত ক্ষমতা আছে, কত বেশি তারা কর্মী সমর্থক লোককে টেনে আনতে পারে। 2 মাসের লাঞ্ছনা, বঞ্চনা, বিদ্রুপ সবের জবাব মিডিয়াতে হোক, রাস্তাতে হোক, আজকে সবের জবাব বাংলার মানুষ, তৃণমূল কর্মী সমর্থকরা দিয়ে দিয়েছে। তোমরা দয়া করে মঞ্চ থেকে ফোকাসটা মানুষের দিকে করো, যেখানে জনগণ ছিল, যেখানে তৃণমূল কর্মীরা ছিল। তিনটে সবাই তোমরা দেখো। আমি বলছি একেবারে দুদিকেই আমাদের ফোকাস ছিল। মঞ্চে যেমন ফোকাস ছিল, সেই মঞ্চের বক্তব্য শুনতে যারা এসেছেন সেদিকেও ফোকাস আমাদের সমানভাবেই ছিল। কিন্তু এতদিন যেখানে ফোকাস রেখে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ করছেন মদন মিত্র বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, যে কার্যত এটা একটা শো বিজনেসের প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছিল, নাচ গান চলতো 21শে জুলাইয়ে শহীদ তর্পণের নামে, তার পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন। বলছে আমাদের মিটিংয়ে নাকি গানা বাজনা হয়। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তর্পণ হয়? যখন আন্দোলন, খাদ্য আন্দোলন হয়েছিল, সলিল চৌধুরীদের মানুষরা কি গান গেয়েছিলেন? কি গান গেয়েছিলেন? জান দেব তবু মান দেব না, গানের মধ্যে দিয়ে আন্দোলন তৈরি করেছিল। নজরুল বলেছিলেন কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমি ভয় করব না, ভয় করব না। আর বিজেপিকে জেনে রেখো, তোমাদের বালিশ পালিশ করবে না আসল তৃণমূল কংগ্রেস, যারা জীবন দিয়ে লড়াই করেছে। না, দৃশ্য তো একটা বদল কিন্তু রাজাগোপাল বাবু দেখা যাচ্ছে যে ক্ষমতায় থাকাকালীন যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় করতেন সেখানে কারা মঞ্চ আলো করে থাকতেন, আর ক্ষমতা চলে যাওয়ার পরে সেখানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই করছেন সেখানে কারা মঞ্চের মধ্যে রয়েছেন। এটা তো চোখে ধরা পড়ছে। এখানে সেলিব্রিটি একজন কেউ দেখা যাচ্ছে না, তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন। হ্যাঁ দেখুন, যেটা আজকে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যারা নেতারা ছিলেন, যারা গান টান গাইতেন, যারা হলিউডের, যারা টলিউডের বিখ্যাত সব, তারা কেউ আর নেই, নেতারা কেউই নেই। কিন্তু মানুষ কিন্তু এসেছে, এটা বলতেই হবে। সাধারণ মানুষ যারা তাদের সমর্থক ছিলেন তারা কিন্তু এসেছেন, এবং আমি যতটা খবর পেয়েছি, শুনেছি, অন্য যেসব জায়গায় 21শে জুলাই সংক্রান্ত মিটিং হয়েছে তার থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ের ভিড় সবচেয়ে বেশি। এবং এমনকি মদন মিত্র যখন তাদের যে মঞ্চ থেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসুন, এরকম কি করছে, তাতে কিন্তু হাততালি পড়ছে। তার মানে বোঝা যাচ্ছে যে তৃণমূল যারা করেন তাদের সংখ্যা অনেক কমে গেছে। আপনি গত বছর বা তার আগের বছর তুলনায় আজকের যে কোনো সময় তুলনা করেন, সেগুলো তুলনা হয় না, অত্যন্ত নগণ্য। তো মানে কম্পারিজন, এই 3-4টে যে হয়েছে তার যে কম্পারিজন, তাতে তৃণমূল কিন্তু অনেকটাই এগিয়ে আছে। এখন যে কটা ভাঙন ঘটেছে তার মধ্যে এখনো তৃণমূলের কালীঘাট শাখা এগিয়ে আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা মোটামুটি মনে করছেন তাদের নেত্রী। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইন্দিরা গান্ধীর মডেলটাই চলতে চাইছেন। ইন্দিরা গান্ধী যখন কংগ্রেস ভাগ হলো 68 সালে, যেভাবে কংগ্রেসকে তিনি নিজের কাছে রাখার চেষ্টা করলেন, কংগ্রেসই আমি, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই মডেলে ভাবছেন চলবেন, যে আমি তৃণমূল কংগ্রেস। আজকের মিটিংটা কিন্তু কিছুটা বলে দিচ্ছে উনি কিন্তু আসল তৃণমূল কংগ্রেস, ইন দ্য সেন্স যে সাধারণ মানুষ এখনো ওনার সঙ্গে আছে,
এখন আমি বলছি এটাও কিন্তু কার্যত আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্লোগান তুলতে দেখা গেল যে আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমি তার মানে কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়কেও এটা বলে বোঝাতে হচ্ছে যে তার তৃণমূল কংগ্রেসটাই আসল তৃণমূল? তার মানে কোথাও কি সেই শঙ্কাটা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে যে একেবারে প্রতীক থেকে শুরু করে লোগো ইত্যাদি সেটা হাতছাড়া হয়ে যেতে পারে? প্রশ্ন থাকলো। কিন্তু যে জন্য 21শে জুলাই যে শহীদ তর্পণ বা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 21শে জুলাইয়ের সভায় শহীদ পরিবার এসেছেন, এত টাকা এত প্রলোভন সত্ত্বেও যারা এসেছেন তাদের প্রণাম জানাই। কি বলেছেন দেখবার পর। শহীদ পরিবারকে আমার প্রণাম জানাই। 21শে জুলাইয়ের শহীদ পরিবার আমাদের সাথে এসছে। এত প্রলোভন, এত টাকা, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কাছে এসছেন। আমি তাদের সকলকে আমার মাথা নত করে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। দেখুন, আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে আজকের মঞ্চ থেকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করেছেন, যে কমিশনের সামনে তৎকাল বা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষ্যটুকু দিতে যাননি, সেই নিয়ে কিছু একটা বলবেন। আজকে কিন্তু কার্যত সেই নিয়ে টু শব্দটি করলেন না শান্তনদা। কি করে করবেন? কালকে তো মুখ্যমন্ত্রী বিধানসভায় যখন রিপোর্ট পড়ছেন, চ্যাটার্জি কমিশনের রিপোর্ট, এতদিন আমরা সবাই আলোচনা করতাম কেন রিপোর্ট প্লেস করছেন না মুখ্যমন্ত্রী। এমনকি এবিপি আনন্দ স্টুডিওতেও এ নিয়ে আলোচনা হয়েছে। কালকে তো প্রমাণ হলো যে কেন রিপোর্ট প্লেস করেননি। একটা ইস্যু মনীশ গুপ্তর যে অভিযোগ তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে উঠেছে, সেই মনীশ গুপ্তকে মন্ত্রী করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই কমিশন কখনো ডাকেইনি। সেই সঙ্গে যেটা বড় বিষয় সেটা হচ্ছে ক্ষতিপূরণ। যেখানে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা, সেখানে বোধহয় 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন। যেখানে সম্ভবত 2.5 লক্ষ টাকা বোধহয় আহতদের সাহায্য দেওয়ার কথা, সেখানে 15,000 কি 10,000 টাকা দিয়েছেন, 15,000 আমি যতটা স্মরণ করতে পারছি মুখ্যমন্ত্রীর বক্তৃতায়। মানে এটা বিভৎস ব্যাপার একটা। আর তাদেরকে আজকে শহীদ স্মরণে আপনি নিয়ে আসছেন। কালকে পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই ক্ষতিপূরণের টাকাটা বর্তমান সরকার দিতে পারে, তারা দিতে প্রস্তুত। কিন্তু ভাবুন, এই সরকারের, গত সরকারের আমলে কত অপ্রয়োজনীয় খরচা হয়েছে। এই 13টা মানুষকে, আমি 14 জনকে বলছি না কারণ একজনের নাম ঠিকানা পাওয়া যায়, আনআইডেন্টিফাইড, 13 জন মানুষের যদি আপনি 25 লক্ষ টাকা করে দিতেন, সরকারের কি এমন বেশি খরচ হতো? কি সমস্যা ছিল? মানে নিজের দলের শহীদদের মর্যাদা সামান্যতম এই সরকার দিতে পারেনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক রাজনীতির ক্ষেত্রে। একজনের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। কমিশন রিপোর্টে কি বলছে যে তথ্য প্রমাণগুলি সব লোপাট হয়ে গেছে। তৎকালীন পুলিশ কমিশনার সে কোনো রিপোর্টই দিতে চায়নি, দেয়নি, সেরকম ব্যবস্থা নিলেন না কেন? তুষার তালুকদার তো কয়েকদিন আগে অবধি জীবিত ছিলেন, বছর 2-3 আগে অবধি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন তার বিরুদ্ধে কোনো ইনকোয়ারি কমিশন বা কোনো রিপোর্ট তৈরি করলো না? কেন ব্যবস্থা নিল না? সেই তথ্যগুলো গেল কোথায়? সেই ফাইলগুলো কোথায় গেল? এই 15 বছরের যে সরকার চলেছে, বাকি জনগণের কথা তো ছেড়ে দিন, নিজেদের শহীদদের প্রতি পর্যন্ত সামান্যতম সহমর্মিতা নেই, সামান্যতম শ্রদ্ধা ভালোবাসা নেই। কাজেই দলটার এই দশাই হয়েছে। এত মানুষের অভিশাপ, তার জন্য আজকে কেউ বলছেন 3 টুকরো, কেউ বলছেন 4 টুকরো। ওনাকে বলতে হচ্ছে আসল তৃণমূল জিন্দাবাদ। ভাবতে পারেন আজ অব্দি কেউ কখনো স্লোগান দিয়েছে? মানে আমি বলছি এটা নিঃসন্দেহে যে তৃণমূল প্রতিষ্ঠাতা, যিনি প্রতিষ্ঠাতা, অন্যতম যার হাত ধরে তৃণমূল কংগ্রেস পথ চলা শুরু করলো, তাকে বলতে হচ্ছে আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। নিঃসন্দেহে এই একটা বক্তব্য একাধিক প্রশ্নের জন্ম দেয়। যেমন প্রশ্নের জন্ম দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের বক্তব্য, এইবারে যেটা আপনাদের সামনে রাখবো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সবাই মিলে আসুন, গোটা ভারতবর্ষে যেমন ইন্ডিজোট রয়েছে, সেই ইন্ডিজোট নিয়ে এই রাজ্যেও লড়াই করি, সকলকে এক হয়ে লড়া দরকার। এইটা বলতে গিয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আমি আগেই বলেছিলাম, বাবুলরা জানে, দোলারা জানে, রবীন্দ্র জয়ন্তীর দিন যে আসুন আমরা সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারো প্রতি কোনো ইগো নেই, আমার কারো প্রতি কোনো গ্রিভ্যান্সেস নেই। আর তা নাহলে মনে রাখবেন, আজকে যারা বিজেপির কথায় দলীয় অফিস খুলতে পাচ্ছেন, মিছিল মিটিং করছেন, আমাদের শেষ করার পরে
ওদের কিন্তু আপনাদের শেষ করে দেবে। আমি চাই না গণতন্ত্র শেষ হোক, গণতন্ত্র লুণ্ঠিত হোক। এখনো যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে তাহলে মনে রাখবেন সবাইকে এক হয়ে লড়া দরকার। আগামী দিন বাংলায় সবাই মিলে জোট আমরা করবার চেষ্টা করব, না করলেও ইন্ডিয়ান অ্যালায়েন্স আমরা একসাথে চলব। আর আমরা যে শুরুটা করব তার কোনো শেষ থাকবে না, এটা মাথায় রাখতে হবে। দেখুন 2011 সালে যখন পালাবদল হয়েছিল কংগ্রেসের হাত ধরে তৃণমূল কংগ্রেস জোট, তারা একেবারে বামফ্রন্টকে পরাজিত করেছিল এবং ক্ষমতায় এসেছিল। তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একলা চলো নীতি নিয়ে চলেছেন। এ রাজ্যে তিনি একাই 100 এই কথা বারে বারে বলেছেন। তার মানে কোথাও কি মিতাদি এইটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিচ্ছেন যে তিনি এবং তার তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে হীন বলে পরিণত হয়েছে? এই যে বলছেন আমার কোনো ইগো নেই, আসুন সবাই মিলে জোটবদ্ধ হই, সেই জোটে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাতে রাজি হবে কংগ্রেস? দেখুন, জোটের সম্পর্কে কোনো কথা মন্তব্য করার আগে আমি একটা কথা বলতে চাই যে যারা শহীদ হয়েছিলেন 1993-তে 21 জুলাইতে, তারা কিন্তু জাতীয় কংগ্রেসের সৈনিক ছিলেন, যুব কংগ্রেসের সৈনিক ছিলেন। তাদের রক্তাক্ত শরীরের উপরে জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেসের পতাকা ছিল, অন্য কোনো রাজনৈতিক সিম্বল বলা অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না। এটা কিন্তু বোঝা দরকার। আমরা এটাকে স্বীকার করি যে মমতা ব্যানার্জি সেদিন লিডারশিপ রোলে ছিলেন, কিন্তু যেভাবে আমরা সেটা স্বীকার করি মমতা ব্যানার্জিরও স্বীকার করা উচিত কি শহীদরা কিন্তু জাতীয় কংগ্রেসের সৈনিক ছিলেন, জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের সৈনিক ছিলেন। নাম্বার 1। নাম্বার 2, আজ অবধি আমরা যতবার শহীদ দিবস পালন করতে চেয়েছি, আমরা ছোট ছোট সুইট কর্নার করে পালন করেছি, শ্রদ্ধার সাথে পালন করেছি, কোনো পাগলু ডান্স করে পালন করিনি, কোনো মেগা ইভেন্ট করে পালন করিনি। কিন্তু আমরা যতবার বড় কোনো প্রোগ্রাম করার চেষ্টা করেছি আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি। এইবার প্রথমবার আমাদের পারমিশন দেওয়া হলো। কেন? আমরা যদি পাশে একটা ইভেন্ট করতাম, আমরা যদি একটা বড় মঞ্চ বাঁধতাম, আমরা শহীদদের যদি স্মৃতি তর্পণ করতাম, তাহলে তো তাদেরকে রেসপেক্টই দেওয়া হতো। সেখানে আপত্তি কেন ছিল? যে কেন সত্যি কথাটা যাতে সামনে না এসে যায়, জাতীয় কংগ্রেস যাতে আবার রেলেভেন্স না পায়। নাম্বার 3, আজকে যখন তৃণমূল কংগ্রেস এইভাবে ভেঙে যাচ্ছে, তার জন্য কি কোনো দায়বদ্ধতা নেবেন না তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি? নিশ্চয়ই এই প্রশ্ন উঠবে। একটা ছোট্ট বিরতিতে আপাতত যাওয়ার আমার সময় হয়েছে, খুব দ্রুত ফিরে আসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।